মুগ্ধর মতো ফ্রিল্যান্সাররা যখন জনতার এই মিছিলে গুলি খাচ্ছিল মানুষ, সেখানে ঠান্ডা পানি বিলায় বেড়াচ্ছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আমাদের শিল্পীরা কিভাবে গরম পানি বিলানোর জন্য বিভিন্ন জায়গায় ইনস্টিগেট করছেন। গত 15 বছরের 10-12 বছরের পুরো সময়টাই কাটছে একটা অজানা ভয়কে ডিল করতে গিয়ে, যে আমি ধরেন ফোন করে কেউ বলে তুমি বিপদে পড়বা, এগুলো লেখো না। এই যে বিপদে পড়ার ভয়, এই ভয়টা ডিল করতে করতে কিন্তু আমি যে ছবিটা বানাইছি তার চেয়ে অনেক, যে ছবিগুলো আমি বানাই নাই তার জন্য কিন্তু আমার অনেক বেশি কষ্ট আছে। জনতার অন্যতম প্রিয় মুখ বা জনতার এই প্রিয় মুখ থেকে আস্তে আস্তে যে ক্ষমতার প্রিয় মুখে রূপান্তরের যে প্রক্রিয়া, এটা কিন্তু গত 10 বছরের অন্যতম একটা কালচারাল ট্রেন্ড হিসাবে আমি আইডেন্টিফাই করতে চাই। এখন এইটা কি শুধু ওই কবর দিয়েই শুরু হয়েছে, বা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে ফেরদৌসকে ঘিরে প্রচুর ট্রল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এখন প্রশ্নটা হচ্ছে যে ফেরদৌসি কি প্রথম করেছিলেন এই কাজটা? মানে এর আগে তো আমরা বা ক্রিকেটার সাকিবকে নিয়ে এখন ভীষণ ট্রল হচ্ছে, কিন্তু এর অনেক আগে তো আমরা ক্যাপ্টেন মাশরাফিকে হারিয়েছিলাম, বা আমরা প্লট পদক বা পাওয়ারের লোভে আরও হারাইছিলাম ধরেন সুবর্ণ মোস্তফার মতো বা মমতাজের মতো অত্যন্ত গুণী এবং অত্যন্ত প্রিয় শিল্পীদের। আমার ভীষণ প্রিয় দুইজনই মানুষ। এখন এই ভয়াবহ রেজিমের প্রোপাগান্ডা মেশিনের দিকে যদি তাকান, সিআরআই বলে যে জিনিসটা এখন প্রতিদিন আমরা জানতে পারছি বা পড়তে পারছি, এখন পাবলিক ফোরামে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেটার অন্যতম কারিগর হিসেবে একজন অন্যতম জনপ্রিয় ব্যান্ড মিউজিকারের নাম কিন্তু শোনা যাচ্ছে, বা মোটামুটি কিছু প্রমাণপত্র পাওয়া যাচ্ছে। মুগ্ধর মতো ফ্রিল্যান্সাররা যখন জনতার এই মিছিলে গুলি খাচ্ছিল মানুষ, সেখানে ঠান্ডা পানি বিলায় বেড়াচ্ছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আমাদের শিল্পীরা কিভাবে গরম পানি বিলানোর জন্য বিভিন্ন জায়গায় ইনস্টিগেট করছেন। তো আমি এই পুরো প্রবণতাটাকে যদি একটু মানে থিওরিটিক্যালি দেখতে চাই, তাহলে অ্যাস্থেটাইজেশন অফ পলিটিক্স বা লুম্পেনাইজেশন অফ কালচার বা ভ্যান্ডালাইজেশন অফ সিনেমা, এই প্রস্তাবনায় আমি একটা প্রশ্ন করতে চাই যে 10-12 বছরের, গত 10 বছরের টেক্সট রিডিংয়ে কি এগুলোকে আলাদা করে দেখার কোনো সুযোগ আছে? মানে এটার একটা কি আরেকটাকে একভাবে বেনিফিটেড করে নাই, মানে এক ধরনের পাওয়ার দেয় নাই? এবং এই পাওয়ারটা কিভাবে দিয়েছে সেটা আমরা মানে একটা প্রাত্যহিক জায়গা থেকে বোঝার জন্য সাংবাদিকতার একটা ধারণা আমি আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই। সাংবাদিকতায় একটা ধারণা আছে, মানে এই ধারণাটা শুরু হয় সম্ভবত আমি যদি ভুল না জেনে থাকি, তাহলে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরাকে হামলা করে, তখন ইরাকের তারা তাদের নিজেদের প্রতিষ্ঠিত কিছু সাংবাদিককে নিয়ে যান, ইরাকে তাদের প্রতিষ্ঠিত সাংবাদিককে যুদ্ধক্ষেত্রে নিয়ে যান তাদের নিজেদের মানে সহযাত্রী হিসাবে। এখন সাংবাদিক বা সাংবাদিকতার মতো এমন একটা পেশা যেটার কিনা অন্যতম গুরু দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন পক্ষের মধ্যে, বিবাদমান পক্ষ বা বিভিন্ন অপর পক্ষের মাঝখানে বসে একটা নিউট্রাল পার্সপেক্টিভ থেকে একটা ঘটনাকে তুলে ধরা, সেই জায়গাটা কিন্তু তখন কম্প্রোমাইজ হয়ে যায়। কারণ ওই সাংবাদিক যতই প্রতিষ্ঠিত হন না কেন, তিনি কিন্তু তখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধবাহিনী তাদের সাথে যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন এবং তাদের পয়েন্ট অফ ভিউটা থেকে ছবিটা দেখতে পাচ্ছেন। তো সেই কারণে কিন্তু তখন ওই সাংবাদিকতার একটা নাম হয় যে এমবেডেড জার্নালিজম। 16 বছরে আপনি যদি দেখেন, যে আমি যদি অনুদানটার দিকে তাকাই যে কোন কোন ছবি অনুদান পাইছে, কারা কারা অনুদান পাইছে, আমি সেই অনুদানে কি ছবি বানানো হয়েছে, আমি নিজে একজন অনুদান প্রাপ্ত ফিল্ম মেকার হিসেবে কথাটা বলছি, আত্মস্বীকৃতি নিয়ে সেলফ ক্রিটিক্যাল জায়গা থেকে কথাটা বলছি, যে যেই এইগুলো তো সবই পাবলিক ইনফরমেশন, যে কেউ চাইলে রিসার্চে আপনারা এগুলো একটু গবেষণা করলে পুরো চেহারাটা বের হয়ে আসবে। কিন্তু আমি এটার একটা অন্য একটা অ্যাঙ্গেল থেকে একটুখানি দেখি অনুদান ব্যাপারটাকে। চলচ্চিত্র অনুদান কমিটির একটা মিটিংয়ে একবার সচিবালয়ে আমি গিয়েছিলাম, এবং সেখানে আমাদের একজন শ্রদ্ধেয় নির্মাতা, ক্রিটিক্যাল ফিল্ম ফ্র্যাটার্নিটির ছোট একটা অংশের মধ্যে হলেও যার একটা তরুণ নির্মাতাদের মধ্যে একরকম পজিশন আছে, এইরকম একজন নির্মাতাকে দেখেছি মানে খুব রীতিমতো 2 হাত জড়ো করে অলমোস্ট হয়ে চেয়ারে বসে আছেন তৎকালীন তথ্যমন্ত্রী ডক্টর মুরাদের সামনে, তার এক পাশে তথ্য সচিব আর এক পাশে নায়িকা কবরী। ডাক্তার মুরাদকে হয়তো অনেকেই মনে করতে পারবেন একজন জনপ্রিয় নায়িকার সাথে তার ফোনালাপ খুবই ভাইরাল হয়। ফোনালাপের চাইতে এই ফোনালাপের যে ভাষা, তার যে মানে তার যে ডিটেল ট্রিটমেন্ট, সেটা আমাকে অনেক বেশি মানে আহত করে। মানে এই ফোনালাপের ক্ষমতা কাঠামো এবং শিল্পী মাঝখানে যে দেনা পাওনার সম্পর্ক এবং সেই সম্পর্কের প্রকৃতি এবং সরকার আর রাষ্ট্রের সাথে কালচারাল যে সম্পর্ক, এইটারও কিন্তু একটা আঁচ পাওয়া যায়। পাশে যে বসেছিলেন নায়িকা কবরী, তাকে হয়তো অনেকেই এখনকার প্রজন্মে চেনেন না, কিন্তু যারা মানে জানেন যে আমরা যারা 90-এর দশকে ঋত্বিক ঘটকের তিতাসিক্ত নদীর নামকে একটা কাল সিনেমা হিসেবে জেনে বড় হয়েছি, সেই ছবির রাজার ঝি চরিত্রে কবরীকে আমরা কখনো ভুলি নাই। বা 80-র দশকে তো মোটামুটি মধ্যবিত্তের খুবই জনপ্রিয় মুখ ছিলেন কবরী। একটি কবিতা কাক ও কবিদের সকাল বলে, সেই কলাম থেকে একটা উদ্ধৃত করি, সব সব দেশে সব সমাজে অন্যায় হয়, এই কথাটা ইদানিং খুব শুনি, কিন্তু যেই সমাজে শিল্পী বুদ্ধিজীবীরা সেই অন্যায়ের প্রতিবাদে সামিল হন না, সেই সমাজের অন্যায়ের ভাগ তাদের কাঁধেও এসে পড়ে। শিল্পীরা সমাজের চোখ, জাতির মনন, শিল্পীরা নীরব হয়ে গেলে ভাষা হারিয়ে ফেলে জাতি, রাষ্ট্র হারায় পথ, ভূমিকম্প আগে টের পাওয়ার কথা কাক, সমাজের ক্ষয় আগে টের পাওয়ার কথা কবিদের।
এটা লেখার পর মোটামুটি অনেকেই আমাকে ফোন করে প্রশ্ন করছিলেন যে তুমি তোমার পজিশন ক্লিয়ার করতেছো না, তুমি কি স্বাধীনতা পক্ষে না বিপক্ষে। গত 15 বছরের 10-12 বছরের পুরো সময়টাই কাটছে একটা অজানা ভয়কে ডিল করতে গিয়ে, যে আমি ধরেন ফোন করে কেউ বলে তুমি বিপদে পড়বা, এগুলো লেখো না, এই যে বিপদে পড়ার ভয়, এই ভয়টা ডিল করতে করতে কিন্তু আমি যে ছবিটা বানাইছি তার চেয়ে অনেক, যে ছবিগুলো আমি বানাই নাই তার জন্য কিন্তু আমার অনেক বেশি কষ্ট আছে। গত 15টা বছর আমার বা আমাদের মতো মানে অনেক তরুণেরই কিন্তু একটা শ্রেষ্ঠ সময় জীবন থেকে চলে গেছে, কিন্তু এই পুরো সময়টাই আমরা এক ধরনের সেলফ সেন্সার্ড কাচের বাক্সের মতো ছিলাম। এবং এই অদৃশ্য কাচের বাক্সের কারিগর কিন্তু এই সংস্কৃত জনরাই ছিলেন, তারাই কিন্তু আমাদেরকে এক ধরনের বাক্সের মধ্যে বন্ধ করে একটা ফ্র্যাঙ্কেস্টাইনকে তৈরি করছিলেন, যার নাম, যাকে আমরা হাসিনা নামে চিনি। কিন্তু এই যে ফ্র্যাঙ্কেস্টাইন এবং তার যে এজেন্সিগুলো তৈরি হয়েছিল, সেই এজেন্সিগুলো কিন্তু শাপলা চত্বরেই প্রকট হয়েছিল, কিন্তু আমরা হয়তো সেটা বিশ্বাস করি নাই। এবং এই কারণে সম্ভবত বিশ্বাস করি নাই যে শাপলা চত্বরের যে জনগোষ্ঠী আক্রান্ত হয়েছিল, সেই জনগোষ্ঠী সম্ভবত আমাদের বাইনারি বিভাজনে মানুষ বা সম্পূর্ণ মানুষ হওয়ার মর্যাদা রাখেন না। এন্ডোর্সমেন্টের বিনিময়ে যারা প্লট পদবীর ব্যবসা করছেন তাদের লিস্ট তো মোটামুটি সরকারি লিস্টেই পাওয়া যায়, বা এখন যারা গরম পানি ঢালার কথা বলতেছেন, খেলাফাই বাংলার কথা বলতেছেন, তাদেরকে আশা করি আইনের আশ্রয় নেওয়া হবে। কিন্তু যারা এই টোটাল আদারিং প্রসেসে এথিক্যাল বা মরাল ফুয়েলিং করছেন এবং তাদের এই পৈশাচিক সময়েও যারা এই বিভৎসতা দেখে চুপ করেছিলেন, তাদের কাছে আমার প্রশ্ন যে শিল্পের কাজ কি এন্ডোর্সমেন্ট নাকি ডিসকমফোর্ট? মানে আপনাদের তৈরি করা যে ফ্র্যাঞ্চাইজি এবং এজেন্সি যে হাজার হাজার মানুষ হত্যা করলো, তার রক্ত কি আপনাদের বা আমাদের হাতেও লেগে নাই, নাকি লাগছে বলেই আমরা এই অস্বীকার করার একটা রাজনীতির মধ্যে এখন নতুন করে আবার ঢুকে পড়তেছি? কালচার পলিটিক্সে এই একই প্রশ্ন যদি সিনেমার উচিলাই করি, তাহলে কোনো বিপক্ষ না নিয়ে সিনেমা কি করতে পারতো এটা যদি জিজ্ঞাসা করি, তাহলে সিনেমার বেসিক সংজ্ঞা আমি ফেরত যেতে চাই। সিনেমার বেসিক সংজ্ঞা যদি দেখি সামাজিক ইতিহাসের অডিও ভিজুয়াল দলিল বা মেমোরি অফ এ নেশন, তাহলে গত এক দশকে আমরা কি একটাও ছবি মনে করতে পারবো যে ছবিটা এই এক দশকে আমার জনপদে আমার সময়ের গল্প বলছে? আমি অন্তত মনে করতে পারি না। এই কথাটা কিন্তু শুধু সিনেমার ক্ষেত্রে প্রযোজ্য না, এই কথাটা গত এক যুগে ঢাকার গ্যালারিগুলোতে যদি যাইতাম তখন দেখতে, গ্যালারির ছবি দেখলে মনে হতো যে গুগলে এক্সিবিশন কথাটা লিখে সার্চ দিলে যে ছবিগুলো দেখা যাবে, ঢাকার গ্যালারি কিন্তু ওইগুলি এক্সিবিট করছে। বা শিল্পকলা একাডেমিতে গেলে দেখা যায় যে একজনকে নবী বানানো হয়েছে এবং সেই নবীর মাতমে 50 বছর ধরে একটা ডিস্টোপিয়ান সিটির মধ্যে আমরা বোধহয় বসে আছি। যেই সিনেমাগুলো আমরা বানাইতে পারি নাই, যে ছবিগুলো আমরা আঁকতে পারি নাই, যে গানগুলো আমরা সেলফ সেন্টার হয়ে গেছি, বা যেই এক্সিবিশনগুলো আমরা বাতিল করে ফেলছি, তার খতিয়ান নেওয়ার সময় এখনই। বিভাজনের রাজনীতিকে আমাদের প্রশ্ন করা উচিত যে আমরা কি নতুন করে আবার বিভাজনের ট্র্যাপে পড়তেছি, নাকি আমরা এইটা প্রশ্ন করতে চাই আর্ট ইজ এ সোশ্যাল কন্ট্রাক্ট, সেই সোশ্যাল কন্ট্রাক্টে শিল্পী বা শিল্প বা সিনেমা শিল্প হিসাবে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।